হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 4-এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। সেই বইয়ের রানী চন্দের লেখা গল্প আমার মার বাপের বাড়ি আগের ভিডিও একটাতে পাঠ করা হয়েছিল। এই ভিডিওতে গল্পের হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের এতে উপকার হবে। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। রানীচন্দের জন্ম 1912 সালে, উনি মারা যান 1997 সালে। রানীচন্দ অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন। পরবর্তী যুগের বিখ্যাত চিত্রশিল্পী এবং অন্যতম সাহিত্যিক। তিনি বিশ্বভারতীর কলেজ অফ ফাইন আর্টসে শিক্ষা গ্রহণ করেন। দেশের প্রথম মহিলা শিল্পী হিসাবে দিল্লি ও মুম্বাইতে একক চিত্র প্রদর্শনীর গৌরব অর্জন করেন। দিল্লির রাষ্ট্রপতি ভবন সহ বেশ কয়েকটি রাজ্যের রাজভবনগুলোতেও তার সুন্দর শিল্পকর্ম স্থান পেয়েছে। তার রচিত বইগুলোর মধ্যে জোড়াসাঁকোর ধারে, পূর্ণকুম্ভ, ঘরোয়া, সব হতে আপন, আমার মার বাপের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। লেখিকা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন। শব্দার্থ: ছই হলো নৌকার ছাউনি, বায়ে হলো বেয়ে নিয়ে যাওয়া, বদর হলো 5 পীরের অন্যতম বদরগাছি। জলযাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেই জন্য মাঝিরা এর নাম স্মরণ করেন। খ্যাপা হলো পাগল, তালে বেতালে মানে হলো ছন্দ সমেত ও ছন্দহীন হয়ে। গুণ টানা মানে দড়ি দিয়ে বেঁধে নৌকা টানা। পোলাপান মানে ছেলে মেয়ে। দস্তুর মতো হলো রীতিমতো। আবাল বৃদ্ধ বনিতা হলো বালক, বৃদ্ধ, নারী সকলেই। কুটুম মানে আত্মীয়। নাইয়রি মানে পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা। একের দাগে প্রশ্নটি: রানীচন্দের লেখা দুটো বইয়ের নাম লেখো। রানীচন্দের লেখা দুটো বইয়ের নাম হলো সব হতে আপন এবং ঘরোয়া। 2-এর দাগের প্রশ্নটি হলো তিনি কি কি সাম্মানিক উপাধি পেয়েছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক উপাধি পেয়েছিলেন। 3-এর দাগের প্রশ্নটি: শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত স্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1: লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে এখানে হবে টকবক করে ফুটতে আরম্ভ করে। 3-এর 2: ঢালু জমিতে তারপর হবে থই থই জল। 3-এর 3: নন্দীদের বাঁধানো ঘাট থেকে এখানে হবে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। 3-এর 4: নৌকো এগিয়ে চলে তরতর করে, তরতর হবে এখানে। 4-এর দিকে প্রশ্নটি: ডান দিক ও বাম দিকের স্তম্ভ দুটো মেলাও। বসে বসে দেখি হবে। হোসেন মামা হুকো টানতে টানতে এগিয়ে আসেন। গাংচিল উড়ে উড়ে চলে। ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে। খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা চলে। বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা। পাড়ার লোক ছুটতে ছুটতে এসে ঘাটে জমে। 5-এর থেকে প্রশ্নটি: নিচের বাক্যগুলোতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। 5-এর 1: মা জলের দেশের মেয়ে, এটা এক বচন। 5-এর 2: 3 মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকোয় পাল তুলে দেয়, এটা বহু বচন। 5-এর 3: গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এসে ভিড় করে ঘাটে, এটাও বহু বচন। যে যার বাড়ি ফিরে যায়, এটাও বহু বচন। বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খা, এটা এক বচন। সন্ধেবেলা শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে, এটাও বহু বচন। গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে, বহু বচন। শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর, এটা এক বচন। ধলেশ্বরী খ্যাপা নদী, এটা এক বচন। মাঝিরা নাকি নুন বেশি খায়, এটা বহু বচন।
ছয়ের দাগের প্রশ্নটি আমার মা বা বাপের বাড়ি শব্দ দুটোতে দুটো করে শব্দ আমি ও মা এবং বাপ ও বাড়ি র যোগে তৈরি। খেয়াল করে দেখো প্রতি ক্ষেত্রেই শব্দ দুটো যুক্ত হয়েছে র বা এর ব্যবহার করে, অর্থাৎ আমি তার সঙ্গে যুক্ত হয়েছে র, আমার হয়েছে, এবং বাপ তার সঙ্গে যুক্ত হয়েছে এর, বাপের হয়েছে। এইভাবে র বা এর যোগ করে দুটো আলাদা শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করে যায় বলে এমন পদগুলোকে বলা হয় সম্বন্ধ পদ। র বা এর যোগ করে সম্বন্ধ পদ তৈরি হয়েছে এমন কয়েকটি উদাহরণ পাঠ্যাংশ থেকে খুঁজে বের করো। তোমাদের সুবিধার জন্য একটি উদাহরণ থাকলো, উদাহরণ জলের দেশ। তেমনি এখানে দেখো ধলেশ্বরীর ঢেউ, মাটির উনুনে চলার তাল, গায়ের ঘাম, তীরের দিকে নদীর পার, বটগাছের শিকড়, খালের ধারে বাবন চাচার ছেলে, ছইয়ের বাইরে, খালের বাঁকে, বোসের বাড়ি। সাতের দাগে প্রশ্নটি আমার মার বাপের বাড়ি শব্দ বন্ধনীটিতে তিনবার জলের দেশের মেয়ে শব্দ বন্ধনীতে দুবার র বা এর ব্যবহার করে একটি মাত্র সম্বন্ধ পদ গড়ে তোলা হয়েছে। তোমরা এইরকম আরও 5টি সম্বন্ধ পদ লেখো যেখানে অন্তত দুবার র বা এর ব্যবহার হয়েছে। এরপর নতুন তৈরি শব্দগুলো দিয়ে একটি স্বাধীন বাক্য তৈরি করো। উদাহরণ হিসাবে আছে গোপালের মাসির হাতের রান্না খেলে আর ভোলা যায় না। আচ্ছা, এখানে কয়েকটা করে দেওয়া হয়েছে, তোমরা আরও লিখতে পারো। যেমন ডালের সঙ্গে আচার মাখো, আমার ভাইয়ের অসুখ করেছে, মাঠের বাইরে হাততালির শব্দ হচ্ছে, উটের দুধের দাম বেশি, কাকুর বাড়ির পাশে মেলা হচ্ছে, তোমার বাবার দোকানে খুব ভিড়। 8এর দাগের প্রশ্নটি নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। 8এর 1-এর উত্তর হবে আমি মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। এটা উত্তম পুরুষে করতে হয়েছে। 8-এর 2 মাঝিরা নৌকা নিয়ে কোন দিকে চলেছে তা ভাবা অসম্ভব। এটা প্রথম পুরুষে লেখা হয়েছে। 8-এর 3 তুমি বসে বসে দেখো। এটা মধ্যম পুরুষ। 8-এর 4 যে যার বাড়ি ফিরে যায়। এটা হলো উত্তম পুরুষ। 8-এর 5 পোলাপান লইয়া বাড়িতে গিয়া খাইমু। এটা উত্তম পুরুষ। 8-এর 6 পুনি বৈন্দি কোথাও যাও। এটা হলো প্রথম পুরুষ। 8-এর 7 তার এখন আর মাথা ঘোরার কথা মনে নেই। এটা মধ্যম পুরুষ। 8-এর 8 তোমার চলার গতি অতি শান্ত। মধ্যম পুরুষ। সে 2 পা একটু হেঁটে নিল। এটা প্রথম পুরুষ। 8-এর 10 আমরা বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দিলাম। এটা হলো উত্তম পুরুষ। 9-এর দাগের প্রশ্নটি নিচের শব্দগুলোর বিপরীত লিঙ্গের শব্দ পাঠ্যাংশটি থেকে খুঁজে বের করো। দাদি হবে নানা, মামি হবে মামা, ছোট বোন ছোট ভাই, দিদিমা দাদু, বড় ছেলে বড় মেয়ে, দিদি দাদা, বালিকা বালক, বর বউ, বৃদ্ধা বৃদ্ধ, বান্ধবী বান্ধব, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে, চাচি চাচা। 10-এর দাগের প্রশ্নটি নিচের বাক্যগুলোর কর্ম খুঁজে বের করো। 10-এর 1 মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। এখানে খেয়ে নেয় হবে কর্ম। 10-এর 2 হোসেন মামা এক কাঁদি পাকা কলা এনে নৌকাতে তুলে দেন। এটা হলো তুলে দেন হলো কর্ম। 10-এর 3 এক মাঝি মাটির উনুনে কাঠ জ্বালে। এটা জ্বালে হলো কর্ম। 10-এর 4 মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। এই ভাষায় হলো কর্ম। 10-এর 5 মা জলের দোলা সইতে পারেন না। এই যে পারেন না এটা হলো কর্ম। 11-র দাগের প্রশ্নটি রচনাংশ থেকে ঠিক ক্রিয়াপদ বেছে নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। 11-র 1 মাঝিরা জলের গতির ওপর নজর রাখে। নজর রাখে হবে এখানে উত্তর। 11-র 2 ধলেশ্বরী নদী খ্যাপা। 11-র 3 হইচই উচ্ছ্বাস আনন্দে বাকি বেলাটুকু কেটে যায়। 11-র 4 মুখে মুখে বার্তা চলতে থাকে। 11-র 5 মা আর দিদি নৌকার ভিতরে শুয়ে পড়েন। 11-র 6 রাম নাম জপ। 11-র 7 বেশিরভাগ সময়ে ইলিশ মাছই থাকে। 11-র 8 মা বাবন চাচা বলেন।
11-9 কার বাড়ির নাওয়েরই লইয়া যাওরে মাঝি। 11-10 তখনও বর্ষার সব জল সরে যায়নি। 12 প্রশ্নটি অনধিক 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 12-1 পাঠ্যাংশ কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে? উত্তর লিখবে পাঠ্যাংশে লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। 12-2 ছই বলতে কি বোঝো? নৌকার চাল বা ছাদকে ছই বলা হয়েছে। 12-3 কাদের সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়? লেখিকা দাদাদের সঙ্গে ও মামার সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়। 12-5 কোন নদীকে খ্যাপা? 12-4 কাদের বদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায়? উত্তর হবে মাঝিদের বদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায়। 12-5 কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে? ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে। 12-6 বালির চরের প্রসঙ্গে পাঠ্যাংশ কিভাবে এসেছে? উত্তর লিখবে ধলেশ্বরী নদীর পার বোঝাতে বালির চরের প্রসঙ্গ পাঠ্যাংশে এসেছে। 12-7 নৌকোয় কি কি রান্না হয়েছিল? উত্তরে লিখবে লাল লাল মোটা চালের ভাত আর ইলিশ মাছের ঝোল। 12-8 নদীতে যেতে যেতে কোন কোন প্রাণীর দেখা মিলেছে? নদীতে যেতে যেতে গাংচিল ও শুশুকের দেখা মিলেছে। 12-9 গুণ টানা বলতে কি বোঝো? নদীর পাড়ে অল্প জলে নৌকাকে দড়ি দিয়ে টেনে আনাকে গুণ টানা বলে। 12-10 মাঝিরা কখন হাতে লগি তুলে নেয়? উত্তর হবে নৌকা যখন নদী থেকে খালে প্রবেশ করে তখন মাঝিরা হাতে লগি তুলে নেয়। 12-11 নাওয়েরি কথাটির অর্থ কি? উত্তরে হবে পূর্ববঙ্গে কোনো বিবাহিতা মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতো তখন তার যাত্রাকে নাওয়েরি বলা হয়। 12-12 হোসেন মামা কি কি উপহার এনেছিলেন? হোসেন মামা 1 কাঁদি পাকা কলা এবং 2টো কাঁঠাল উপহার এনেছিলেন। 12-13 খালের বাঁকে বাঁকে কাদের কাদের বাড়ি দেখা যায়? খালের বাঁকে বাঁকে ভুইমালি জোলা শেখ মামার বাড়ি চোখে পড়ে। 12-14 গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামা বাড়ি আসার পথ বদলে যায় কেন? উত্তরে হবে গরমের ছুটিতে নদীতে জল কম থাকে আর পুজোর ছুটিতে নদী খাল বিল জলে ভরা থাকে, তাই মামা বাড়িতে আসার পথও বদলে যায়। 13 প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। লেখিকার মার বাপের বাড়ি লেখিকার কি? সেখানে যাওয়ার যাত্রাপথটি বর্ণনা করো। লেখিকার মার বাপের বাড়ি লেখিকার মামা বাড়ি। লেখিকার মামা বাড়ি যেতে হলে বড় নৌকা করে যেতে হয়। প্রথমে একটি নদী পার করে দুপুরে নৌকা ধলেশ্বরী নদীতে এসে পড়ে। ধলেশ্বরী নদী খ্যাপা নদী। ধলেশ্বরী নদী একুল উকুল জলে ভরে থাকে, সবাই আতঙ্কে থাকে। ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে ইছামতি শান্ত নদী। ইছামতি থেকে খালের মুখে নৌকা ঢুকলে মাঝিরা লগি ঠেলে নৌকা ঘাটে নামায়। 13-2 পাঠটির অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। 13-2 উত্তর হবে ধলেশ্বরী খ্যাপা নদী তালে বেতালে চলে, এলোপাতাড়ি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে, চলার গতি ঠিক থাকে না, তাই মাঝিদের খুব হুঁশিয়ার থাকতে হয়। 13-3 নৌকোয় রান্নাবান্না ও খাওয়া দাওয়ার বিশদ বিবরণ দাও। ধলেশ্বরী নদী থেকে নৌকা শান্তধারায় এলে এক মাঝি নৌকার পিছন দিক থেকে পাটাতন তুলে নিচে রাখা মাটির উনানে কাঠ জ্বালে। একটা মাটির মালসাতে করে নদীর জলে চাল ধোয়, পরে চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। বেশিরভাগ সময়ে ইলিশ মাছই থাকে। পথে আস্তে আস্তে এক সময় কিনে নিয়েছে জেলেডিঙা থেকে। নুন মাখানো মাছে একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুরভুর করে। মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে। 13-4 পাঠ্যাংশ অনুসরণে ইছামতি নদী সম্বন্ধে 5টি বাক্য লেখো। 1 নম্বর হবে ইছামতি লক্ষ্মী নদী। 2 হলো অতি শান্ত তার চলার গতি। 3 হলো ইছামতিতে নৌকা এলে মাঝিরা হাঁটু জল দেখে নেমে পড়ে। 4 হলো ইছামতির বুকে বটগাছের শিকড় ধুয়ে একটি খাল আছে। 5 হলো লেখিকার মামাবাড়ি যাওয়ার পথে ইছামতি নদী পড়ে।
13-5 লেখিকার দাদামশায়ের পরিবারের সঙ্গে বাবন খাঁদের পরিবারের সম্পর্ক কেমন ছিল? বিভিন্ন ঘটনা উল্লেখ করে তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। লেখিকার দাদামশায়ের বন্ধু ছিলেন বাবন খাঁ। বড় ভাইয়ের মতো দেখতেন লেখিকার দাদামশাইকে। লেখিকার মা বাবন খাঁকে বাবন চাচা বলে ডাকতেন। বাবন খাঁ পরিবারের সঙ্গে লেখিকার মামাবাড়ির সম্পর্ক খুব ভালো ছিল। খালের জলে নৌকা আসতে দেখে বাবন খাঁর বড় ছেলে আলী হোসেন খাঁ এগিয়ে আসে। কে যায় জিজ্ঞেস করে জানতে চাইলে লেখিকার মা আলী হোসেন খাঁকে হোসেন ভাই সম্বোধন করেন এবং হোসেন খাঁ পূর্ণশশী দেবীকে পুনি বৈন্দি বলে সম্বোধন করেন। এরপর হোসেন খাঁ দৌড়ে বাড়ি গিয়ে এক কাঁদি পাকা কলা ও 2টো কাঁঠাল নৌকায় তুলে দেয় এবং আরও বলেন যে বাড়ি গিয়ে সেগুলো যেন সবাই খায়। 13-6 লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? লেখিকার মার বাপের বাড়ি যাওয়ার পথে ধলেশ্বরী নদী ও ইছামতি নদী পড়ে। এছাড়া এরপরেও একটি খালের ভেতর দিয়ে যেতে হয়। মামাবাড়ি যাওয়ার একমাত্র পথ হলো নদী পথ। নৌকা ছাড়া যাওয়া সম্ভব নয়। এই কারণে লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। 13-7 পাঠ্যাংশে বাংলা পল্লী জীবনের বিভিন্ন ধরনের মানুষের মিলেমিশে একসঙ্গে থাকার যে ছবি ফুটে উঠেছে তা নানা ঘটনার উল্লেখ করে লেখো। আমার মার বাপের বাড়ি গল্পাংশে পল্লী জীবনের এক সুন্দর ছবি ফুটে উঠেছে। সেখানে জাতপাতের কুসংস্কার নেই, তাই তো লেখিকার দাদামশায়ের অন্যতম বন্ধু বাবন খাঁ, যাকে বাড়ির ছোটরা বাবন চাচা বলে সম্বোধন করে। বন্ধুর মেয়ে বাবন চাচার কাছে নিজের মেয়ের সমান, তাই বাবন চাচার ছেলে পুনি বৈন্দিকে আসতে দেখে কলার কাঁদি ও 2টো কাঁঠাল দিয়ে দেয়। গ্রামবাসীদের মধ্যে অদ্ভুত এক অন্তরের টান যা বোঝা যায় খালের ধারে সবার উপস্থিতির দৃশ্যের মাধ্যমে। 13-8 তোমার নৌভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। যারা নৌকোচরণী তারা একটি কাল্পনিক নৌভ্রমণের অভিজ্ঞতা লেখো। নৌকা ভ্রমণ খুবই আনন্দদায়ক একটি অভিজ্ঞতা। বিশেষ করে বর্ষা ও শরতে নৌকা ভ্রমণ অত্যন্ত উপভোগ্য। ভ্রমণের উদ্দেশ্য কি? সম্প্রতি এক ছুটির দিনে আমরা বাড়ির সবাই মিলে গঙ্গা নদীতে বেড়াতে গিয়েছিলাম। সেদিনের অভিজ্ঞতাটি ছিল খুবই আনন্দদায়ক। ভ্রমণের আয়োজন কি? ভ্রমণের আয়োজন হলো, নৌকা ভ্রমণের উদ্যোক্তা ছিলেন আমার বাবা, তবে সহায়তা করতে আমার মামা সঙ্গে ছিলেন। সকাল 8টায় আমরা যাত্রা শুরু করলাম। দুপুরে খাওয়ার জন্য লুচি ও আলুর দম, জল সঙ্গে নিয়েছিলাম। ভ্রমণের বর্ণনা। দিনটি ছিল শরতের মাঝামাঝি, মেঘমুক্ত একটি দিন। প্রবীণ অভিজ্ঞ মাঝি চাচা নৌকা ছেড়ে দিলেন। মৃদু ঢেউয়ের মধ্যে নৌকা ভাটির দিকে তত্তরিয়ে চলল। নদীতে ছোট বড় অনেক নৌযান দেখলাম। এর মধ্যে ইঞ্জিন চালিত নৌকা ও লঞ্চই ছিল বেশি। গোটা কয়েক ছোট রং বেরঙের পালতোলা নৌকা দেখলাম। জেলেরা নদীতে জাল ফেলছে, তীরের মাঠে কাজ করছে কৃষক। এসব দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মাঝি দরাজ গলায় গেয়ে উঠলেন, নদীর এপার গড়ে। ভাই আমাদের সবার ও নদীর দৃশ্য ক্যামেরাবন্দি করায় ব্যস্ত। গান শেষে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। বেলা 3টার দিকে নৌকা ঘাটে পৌঁছালো। বাড়ি ফেরার পথে সন্ধ্যা ঘনিয়ে এলো। নদীর বুকে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য এবং বকের শাড়ির ঘরে ফেরা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। উপসংহার কী হবে? আমাদের সেদিনের নৌকা ভ্রমণটি ছিল সত্যিই উপভোগ্য। পড়াশোনার অবসরে শরীর ও মনকে চাঙ্গা করে নিতে এ ধরনের ভ্রমণ খুবই উপকারী, তবে এর জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা দরকার। 13-9 তোমার দেখা 2টি নদী এবং সেখানে ও তার আশেপাশে থাকা বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ নিয়ে 2টো পৃথক অনুচ্ছেদ রচনা করো। আমি মামাবাড়ি যাই, তখন আমাদের গঙ্গা পার হতে হয় লঞ্চে। লঞ্চ অনেকটা নৌকারই মতন, শুধু ইঞ্জিনে চলে। তাছাড়া সবই প্রায় এক। প্রথম প্রথম খুব ভয় করতো, তবে এখন ভয় করে না। যেদিন বেশি হাওয়া থাকে সেদিন নৌকা খুব দুলতে থাকে। পাড়ের থেকে বেশি ঢেউ থাকে মাঝগঙ্গায়। মনে হয় এবার বুঝি নৌকো কাত হয়ে জলে তুলে নেবে। আবার যখন গঙ্গা শান্ত থাকে তখন যত ছোট ছোট মাছ কিলবিল করে, ফড়িং জলের ওপর লাফিয়ে লাফিয়ে চলে। আমিও গঙ্গায় শুশুক দেখেছি। সবচেয়ে মজার কথা, আমি গঙ্গায় বান আসা দেখেছি। বান পার দিয়ে আসে, নদীতে তখন জল থই থই করে। নৌকাগুলো তখন সব মাঝগঙ্গায় চলে আসে। বান চলে গেলে ক্রমশ গঙ্গা শান্ত হয়ে যায়। প্রতিদিন গঙ্গায় কত লোক স্নান করতে আসে। মাঝে মাঝে মনে হয় এই নদী 2টি পাড়কে 2 পাড়ের লোকজন যেন এক সুতোয় বেঁধে রেখেছে।